আরে কে আপনি? আর আমার রুমে বউ সাজে ঘোমটা দিয়ে বসে আছেন যে? ওই পিচ্চি, আস্তে কথা বল, কেউ শুনে ফেলবে। তখন আবার এই নিয়ে অনেক সমস্যা হবে। মানে কি? আপনি কে আর আমার বউ কোথায়? আমি তোর বউ এবার হয়েছে, এখন অন্তত চুপ করে থাক। কি মানে? আপনি আমার বউ মানে আমি তো আপনাকে বিয়ে করিনি, আমি তো সাথীকে বিয়ে করেছি। তাহলে আপনি কে? কথাটি বলেই যেই না স্বাধীন তার মাকে ডাকতে রুম থেকে বের হতে যাবে, অমনি নেহা এসে স্বাধীনকে পিছন থেকে শেরওয়ানি চেপে ধরে। আপনি আমার এইভাবে শেরওয়ানি চেপে ধরে রেখেছেন কেন? প্লিজ, মাকে বলতে হবে আপনার সঙ্গে বিয়ে হয়েছে মানে। যা বলার কালকে বলবি, আজকে চুপ থেকে এদিকে আয়। কথাটা বলেই নেহা স্বাধীনের শেরওয়ানির পিছন দিক থেকে ঝাটকা টান দিতেই স্বাধীন নিজের তাল সামলাতে না পেরে নেহাকে নিয়ে খাটের উপর পড়ে যায়। স্বাধীন চোখ বন্ধ করে ফেলে, মিটমিট করে তাকিয়ে দেখে নেহার উপর শুয়ে আছে, তার দিকে আশঙ্কিক এগিয়ে আসছে। এটা দেখে স্বাধীন নেহাকে ধাক্কা দিয়ে নেহার উপর থেকে উঠতে যাবে, অমনি নেহা স্বাধীনকে ধাক্কা দিয়ে শুইয়ে দিয়ে স্বাধীনের উপর উঠে শেরওয়ানি শক্ত করে চেপে ধরে। আরে আপু, তুমি আমার সাথে এরকম করছো কেন? প্লিজ আমাকে ছেড়ে দাও, আমার ভালো লাগছে না। মাকে বলতে হবে আমার বিয়ে সাথীর সঙ্গে নয়, তোমার সঙ্গে হয়েছে। আর তোমাকে তো চিনতেও পারছি না, কে তুমি? সব বুঝিয়ে বলবো, আগে এইদিকে আয় তুই। মানে কি? দেখো আপু, তোমার মতিগতি আমার একদমই ঠিক লাগছে না। স্বাধীনের কথা শুনে নেহা তার জিপা দিয়ে নিজের ঠোঁট স্লাইড করতে লাগে। স্বাধীন বুঝে যায় যে তার আর রক্ষে নেই। নেহাকে তার উপর থেকে সরিয়ে দৌড় দিয়ে দরজার কাছে গিয়ে দেখে দরজায় লক করা। স্বাধীন পিছনে নেহার দিকে করুণ দৃষ্টিতে তাকায়, দেখে নেহা পায়ের উপর পা তুলে বসে আছে খাটের উপরে। কি ব্যাপার জুনিয়র হাজবেন্ড, যাচ্ছ না কেন? যার মার কাছে যাবেন না? যান, মার কাছে গিয়ে বলেন আমি অন্য মেয়ে, আর আপনার মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে আপনার। আরে আপু, তুমি কে? তোমাকে তো এর আগে কখনো আমি দেখিও নি, আর আমার বাসর ঘরে বউ সেজে রয়েছো। প্লিজ এরকম করো না। আর সাথী কোথায়? ও আমার জন্য অনেক কান্না করছে। তোর মতো ছেলেদের জন্য সাথী কান্না করবে? দেখ, ও আরেক ছেলেকে নিয়ে ফুর্তি করছে, তোর মতো ভয় পেয়ে জানলার কাছে গিয়ে মেয়ে মেয়ে বলে চিৎকার করছে না। মানে কি বলছো তুমি আপু? এসব একদম সাথীকে নিয়ে উল্টাপাল্টা কথা বলবে না। স্বাধীনের প্রশ্নে নেহা আর কোনো জবাব দেয় না, খাটের উপর থেকে দাঁড়িয়ে ধীরে ধীরে স্বাধীনের দিকে এগিয়ে যেতে লাগে আর নিজের ঠোঁট জিপা দিয়ে স্লাইড করতে লাগে। স্বাধীন ক্রমশ পিছনের দিকে যেতে লাগে। নেহা এক পর্যায়ে স্বাধীনের কাছে চলে যেতেই দু হাত দিয়ে স্বাধীনের দুহাত শক্ত করে দেওয়ালের সঙ্গে চেপে ধরে। স্বাধীনের ঠোঁট অনবরত কাঁপছে, আমতা আমতা করে বলে, আরে আপু, আপনি পাগল হয়েছেন নাকি? আমার সঙ্গে প্লিজ এইসব করবেন না। পাগল হতে যাব কেন? তোর সাথে বিয়ে হয়েছে, তুই আমার হাজবেন্ড, তো তোর সাথে করব না তো অন্য আরেক বেটার সাথে করব নাকি? কথাটা বলে নেহা স্বাধীনের সঙ্গে ঠোঁট লাগিয়ে দেয়। সেইভাবে প্রায় 5 মিনিট পার হয়ে যায়, স্বাধীনী কোনো রেসপন্স দেখে না। এটা দেখে নেহা স্বাধীনকে ছেড়ে দিয়ে হাঁপাতে হাঁপাতে বলে, শালা, তুই ছেলে নাকি এলিয়েন? বান্ধবীদের কাছ থেকে শুনেছি নাকি ছেলেদের শরীরে টাচ করলে উত্তেজিত হয়ে যায়, আর তোকে কিস করছি, তুই কিছুই করছিস না, মূর্তির মতো দাঁড়িয়ে আছিস। দেখেন আপু, যতই চেষ্টা করেন না কেন আমাকে কাবু করতে পারবেন না। কারণ আমার সব কিছু একমাত্র সাথী, ভাগিদার। আমি তার হক অন্য কাউকে দিতে পারবো না। আর আপনি কে বলছেন না কেন আমাকে? আমার রুমে এসে বউ সাজে রয়েছে, আবার আমার সঙ্গে উল্টাপাল্টা কাজ করছেন। সাথে সাথী তোর সাথী দেখ, অন্য আরেক ব্যাটাকে নিয়ে সুখে রাতে এনজয় করছে, আর তুই শালার সাথীকে নিয়ে পড়ে আছিস। ছোট থেকে ওর জন্য আমার জীবনটা পুরো ফেল হয়ে গিয়েছে, বড় হয়েও আজ ওর জন্য নিজের জীবনের সব থেকে মূল্যবান রাতটাও এইভাবে কাটাতে হচ্ছে। মানে? তোকে আর মানে মানে করতে হবে না, এখন আমি যা বলবো তুই শুধু রেসপন্স কর। আর একটা কথা মনে রাখ, তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে, এটাই সত্য।
কথাটা বলে নেহা স্বাধীনের কাছে গিয়ে আবার শক্ত করে জড়িয়ে ধরে স্বাধীন তার কাছ থেকে নেহাকে সরানোর চেষ্টা করে, কিন্তু নেহা শক্ত করে জড়িয়ে ধরে থাকাই পারে না। এক পর্যায়ে স্বাধীন মাতাল হয়ে যায়, নেহার সঙ্গে রেসপন্স করতে লাগে। তখন নেহাকে কোলে করে খাটের উপর ফেলে দেয়। অবাক হয়ে যায় স্বাধীনের এমন ভয়ঙ্কর চাহনি দেখে। নিজ মনে 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 বলতে লাগে, একটা ঘুমন্ত সিংহকে জাগিয়ে দিলাম না তো। কথাটা ভেবে মুচকে একটা হাসি দেয় স্বাধীন, তার শেরওয়ানি খুলে নেহার উপর ঝাঁপিয়ে পড়ে। এক এক করে নেহার শরীর থেকে শাড়ি খুলতে লাগে। নেহার কেন জানি অনেক ভালো লাগে স্বাধীনের মুখ তার পেটের সঙ্গে শক্ত করে চেপে ধরে রাখে। স্বাধীন আরও মাতাল হয়ে যায়, নেহার সঙ্গে রেসপন্স করতে লাগে। নিমিষেই দুজন হারিয়ে যায় ভালোবাসার এক অতল গভীরে। পরের দিন সকালবেলা স্বাধীন ঘুম থেকে উঠে নিজেকে আবিষ্কার করে নেহার বুকে। মিটমিট করে তাকিয়ে উঠতে বসতে মনে পড়ে যায় রাতের কথা। স্বাধীন সেইখানে আর না দাঁড়িয়ে থেকে দৌড় লাগাই ওয়াশরুমের দিকে। ঝর্ণা ছেড়ে গোসল করতে লাগে। অনেকটা সময় পার হয়ে যায়, কিন্তু কিভাবে ওয়াশরুম থেকে বের হবে কিছুই সঙ্গে নিয়ে আসে নাই। তখন ওয়াশরুমের দরজাটা হালকা একটু খুলে মাথা বের করে তাকিয়ে দেখে নেহা শাড়ি পরছে ঠিক করে। কি ব্যাপার, কি হয়েছে? এভাবে বাহিরে মুখ দিয়ে রেখেছো কেন? কিছু কি লাগবে? না মানে মানে ওয়াশরুমে এসেছি, সঙ্গে কিছুই নিয়ে আসিনি। ওই ওয়ার্ড্রোফের মধ্যে সব কিছু রাখা আছে, প্লিজ এনে দেবেন। ওয়েট, আমি দিচ্ছি। কথাটা বলি নেহা ওয়ার্ড্রপ থেকে স্বাধীনের জন্য প্যান্ট টি শার্ট গামছা নিয়ে আসতে লাগে। তখনই মুচকি একটা হাসি দিয়ে ওয়ার্ড্রপের কাছে গিয়ে ছোট্ট একটা প্যান্ট বের করে স্বাধীনের দিকে ইশারা করে বলে। এটাও কি লাগবে? স্বাধীন অনেকটা লজ্জা পায়, মাথা নিচু করে দিয়ে বলে, না লাগবে না, যা দিতে বলেছি তা দিন তো। তারপর নেহা ওয়াশরুমে দরজার কাছে এসে স্বাধীনকে কাপড় চোপড় দিতে লাগে। ঠিক তখনই স্বাধীন নেহার হাত থেকে কাপড় নিতে গিয়ে পিছলে পড়ে যেতে যাবে, অমনি নেহার হাত ধরে ফেলে। নেহাও তাল সামলাতে না পেরে ওয়াশরুমে স্বাধীনকে নিয়ে পড়ে যায়। এ মা গো, মাজাটা বুঝি গেল আমার। এইভাবে কেউ টান দেয় নাকি পাগল? না মানে সরি আপু, আসলে পিছলে পড়ে গিয়েছি। হয়েছে, আর ঢং করতে হবে না। বললেই হয় যে দুজন একসঙ্গে গোসল করব। নেহার কথা শুনে স্বাধীন চোখ বড় বড় করে ফেলে। নেহা ওয়াশরুমে দরজা লাগিয়ে দেয়। স্বাধীনের দিকে তাকিয়ে দেখে তার শরীরে বিন্দুমাত্র পোশাক নেই। স্বাধীন এটা দেখে অনেকটা লজ্জা পেয়ে যায়, গামছা দিয়ে শরীর ঢেকে ফেলে। এটা দেখে নেহা হাসতে হাসতে বলে, ঢেকে আর কি লাভ বল, যা দেখার কালকে রাতে সব তো দেখেই ফেলেছি। কথাটা বলেই নেহা তার শরীর থেকে এক এক করে শাড়ি কাপড় খুলতে লাগে। স্বাধীন চোখ বন্ধ করে ফেলে। নেহা এটা দেখে মুচকি একটা হাসি দেয়। তারপরও নিজের অজান্তে স্বাধীনকে তার দিকে এগিয়ে নিয়ে এসে দুজনের শরীর একত্রিত করে দেয়। স্বাধীন চোখ বড় বড় করে তাকিয়ে থাকে নেহার দিকে। কি ব্যাপার জুনিয়র হাজবেন্ড, এভাবে তাকিয়ে আছেন কেন? এর আগে কখনো দেখেননি বুঝি? নেহার প্রশ্নের কোনো জবাব না দিয়ে স্বাধীন তাড়াতাড়ি করে গোসল করে পোশাক পরিধান করে ওয়াশরুম থেকে বাইরে বের হয়ে আসে। নেহা এটা দেখে মুচকি একটা হাসি দিয়ে সে গোসল করতে লাগে। নেহা গোসল করে বাইরে বের হয়ে এসে দেখে স্বাধীন একটা ট্রাউজার পরে খালি গায়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুলগুলো ঠিক করছে। পেছন থেকে বডি ফিটনেসটা দেখে তাকে আকৃষ্ট করছে। ঠিক তখনই নেহা পিছন থেকে ভাবতে লাগে, আল্লাহ জানে আমার বোনটা এরকম একটা হ্যান্ডসাম ড্যাশিং সরল একটা ছেলেকে রেখে কিভাবে আর একটা ছেলেকে নিয়ে পালিয়ে যেতে পারে। একে তো দেখে আমারই লোভ সামলাতে পারি নাই। আর ও কতবার যে ওরা দুজন মিলিত হয়েছে, আর কি করার। এখন ওইটাকে নিজের উপরে রাখতে অন্যদের একদম তাকাতে দেওয়া যাবে না। কথাগুলো আনমনে ভাবছিল। নেহা স্বাধীন পেছনের দিকে তাকিয়ে নেহাকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে অনেকটা অবাক হয়। নেহার সামনে গিয়ে তুই মারতে নেহার ধ্যান ভেঙে যায়। কি ব্যাপার আপু, কি ভাবছেন এভাবে আমার দিকে তাকিয়ে? না মানে ভাবছি, আমার ছোট বোন সাথীর সঙ্গে তো তোমার রিলেশন ছিল। কতবার তোমরা একসাথে একান্তভাবে টাইম পাস করেছো। মানে সাথী আপনার ছোট বোন? তার মানে আপনি সাথীর বড় বোন? আর একদমই ভুল ভাবছেন, কারণ সাথী আমার কাছে অনেকবার আসার চেষ্টা করেছে, কিন্তু আমি বারবার ওকে দূরে সরিয়ে দিয়েছি।
শুধু বলেছি যা হবার বিয়ের পর। স্বাধীনের কথা শুনে নেহার অজান্তে কেমন যেন ভালো লাগা কাজ করে। তারপর স্বাধীনকে পাশ কাটিয়ে ড্রেসিং টেবিলের সামনে গিয়ে চুল হেয়ার ড্রাই করতে লাগে। স্বাধীন সোফায় গিয়ে বসে মোবাইলে ফেসবুকিং স্ক্রলিং করতে লাগে। স্বাধীন সোফায় গিয়ে বসে মোবাইলে ফেসবুক স্ক্রলিং করতে লাগে। ঠিক তখনই দেখে সাথে আরেকটা ছেলের ম্যারিড স্ট্যাটাস শিপ। অনেকটা অবাক হয়ে যায়। তখনই সাথীর প্রোফাইলে গিয়ে দেখে তার সঙ্গে আরেকটা ছেলের পিক কভার ফটো দেওয়া। তখনই স্বাধীন সাথীকে ফোন করতে লাগে, কিন্তু বারবার ফোন বন্ধ দেখায়। আচ্ছা আপু, আপনাকে কিছু প্রশ্ন করার আছে আমার। হ্যাঁ করো, বাট আপু বলে দেখা যাবে না, বউ বলে রাখতে হবে। তা না হয় ডাকবো, আগে এটা বলেন আপনি সাথীর বড় বোন মানে, আর সাথী কোথায়? হ্যাঁ বলবো, সব খুলে বলবো, কারণ তোমার সব জানার অধিকার আছে। কথাটা বলে নেহা গিয়ে স্বাধীনের পাশে সোফায় বসে পড়ে। তারপর উপরের দিকে তাকিয়ে স্বস্তির একটা নিঃশ্বাস ফেলে বলতে লাগে। তাহলে শোনো। দেখ আপু, তোকে আগেও বলেছি পরেও বলছি, তুই যদি না আসিস তাহলে আমি বিয়ে করব না। কত দিন হলো তোকে দেখি না। পাগল বোন আমার, দেখ এইসব কথা বলতে হয় না। আমি তো এখানে আর নিজের ইচ্ছাতে নেই, বুঝেছিস না কেন? বুঝছিস না কেন? আর 2টা মাস পর আমার ফাইনাল এক্সাম, তারপরে আমি একেবারে দেশে চলে যাব। না না না, এটা বললে একদমই হবে না। দেখ, তুই ছোট বোন হয়ে আমি বিয়ে করে ফেলছি তোকে রেখে। কেমন দেখায় না? প্লিজ তুই আই। কেমন দেখায় মানে? আমি তো কিছুই করব না, তোরা সুখে শান্তিতে থাক, এই দোয়াটা আমি সারাক্ষণ করি বোন। সেটা বললে আর হবে না, আমি যা বলেছি তাই করতে হবে। আর তুমি ভালো করেই জানো আমি যা একবার বলি তা করেই ছাড়ি। এই নাও, মা তোমার সাথে কথা বলবে। কি রে মা, অনেক ব্যস্ত বুঝি লেখাপড়া নিয়ে? মা বাবার কথা মনেই পড়ে না? হ্যাঁ মা, লেখাপড়ার অনেক চাপ, তাই তোমাদের ফোন দিতে পারছি না, সামনে পরীক্ষা তো। তাই বলে তুই সপ্তাহে একদিনও ফোন করবি না? তুই একদম চেঞ্জ হয়ে গিয়েছিস বিদেশে গিয়ে। শুরুতে তো যাইতেই চাচ্ছিলিস না, তোর বাবা জোর করে পাঠালো। আর এখন দেশে আসতে চাচ্ছিস না? ওইখানে আবার বিদেশে কোনো ছেলেকে বিয়ে টিয়ে করে ফেলিসনি তো আবার? দেখো মা, তুমিও না কি আজে বাজে কথা বলো। আমি কেন বিদেশে ছেলেদেরকে বিয়ে করে ফেলবো? দেশে কি ছেলেদের অভাব নাকি? বলা তো আর যায় না। আচ্ছা, এই নে তোর বাবা কথা বলবে। কি অবস্থা মা, কেমন আছিস? তুই আমাদের ভুলে গিয়েছিস? তোমাদের কখনো ভোলা যায় নাকি? আবার কি সব বলো। আসলে পড়ালেখার অনেক প্রেশার, সামনে ফাইনাল এক্সাম, তার কারণেই আর কি তোমাদের সঙ্গে কথা বলা হয়ে ওঠে না। আই এম সরি বাবা। সরি বললে আর হবে না, তোকে আসতেই হবে মা। সাথী অনেক রাগ করে আছে, ফোন রেখে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। তুই তো জানিস ও এক কথার মানুষ, তুই না আসলেও বিয়ে করবে না, একদম, এটা আমি ভালো করে জানি। আচ্ছা বাবা, আমি আসবো, এখন ফোন রাখি। কথাটা বলে নেহা ফোন কেটে দেয়। নেহার বাবা অবাক হয়ে যায়। মেয়ে বিদেশে যাওয়ার পর কেমন যেন পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। নেহার মায়ের সাথে এসব বিষয় নিয়ে কথা বলছিল, ঠিক তখনই দরজায় কলিং বেল দিতে লাগে। নেহার মা বলে, শেফালি, দেখ তো এই অবেলায় আবার কে আসলো? ধরেন না খালাম্মা, আমি দেখতাছি। কথাটা বলেই কাজের মেয়ে গিয়ে দরজা খুলে দেয়। সামনে নেহাকে দেখতে পেয়ে কাজের মেয়ে চিৎকার দিয়ে বলতে লাগে, খালাম্মা, খালুজান দেখেন ক্যাডা আইছে, নেহা আপা মনি আইছে। মানে নেহা কোথা থেকে আসতে যাবে? কথাটা বলে নেহার মা আর বাবা দৌড়ে দরজার কাছে গিয়ে দেখে নেহা দাঁড়িয়ে আছে। এটা দেখে নেহার মা নেহাকে অনেক শক্ত করে জড়িয়ে ধরে, কপালে চুমু দিয়ে বলতে লাগে, মা তুই তুই না ফোনে বললি আসতে পারবি না, তাহলে? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্য মিথ্যে কথা বলছি। দেখেছো নেহার মা, আমাদের মেয়ে বিদেশে গিয়ে পুরো চেঞ্জ হয়ে গিয়েছে। যে মেয়ে কখনো আমাদের মিথ্যা কথা বলতো না, সে মেয়ে আমাদের মিথ্যা কথা বলা শুরু করে দিয়েছে। আরে বাবা, তুমি রাগ করছো কেন? তোমাদের সারপ্রাইজ দেওয়ার জন্যই তো আমি মিথ্যে কথা বলেছি, আর তোমরা বলছো আমাকে ভুল ভাবছো। থাকবো না আমি, আর চলে যাব বিদেশে। পাগল মেয়ে, তোকে রাগানোর জন্য বলেছি মা, আয় এদিকে আয়। কথাটা বলে নেহার বাবা নেহাকে তার কাছে এগিয়ে নিয়ে এসে জড়িয়ে ধরে, কপালে একটা চুমু খায়। তারপরে লাগেজগুলো কাজের ছেলের ভিতরে নিয়ে আসে। তারপর নেহা ভিতরে গিয়ে বসার রুমে বসে তার মা বাবার সঙ্গে কথা বলতে লাগে।
কি ব্যাপার মা? সাথী কোথায়? ওকে তো দেখতে পাচ্ছি না। আরে মা আর বলিস না, তুই আসবি না বলায় ও রেগে ফোন রেখে রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে। ডাকছি অনেক কিন্তু আসছে না। ও আচ্ছা, তাহলে এই ব্যাপার। ওয়েট, দেখাচ্ছি আমি। কথাটা বলে নেহা বসার রুম থেকে বের হয়ে সাথীর রুমের সামনে গিয়ে দরজায় কড়া নাড়ে। কড়া নাড়তে লাগে কিন্তু সাথী কোনো রেসপন্স পায় না। এক পর্যায়ে আরও জোরে জোরে কড়া নাড়তে লাগে। কি হয়েছে মা? দরজা ভেঙে ফেলবে নাকি? আমি তো বলছি আমাকে একটু একা থাকতে দাও, আর আপুকে বলো আসতে। কথাটা বলতে বলতে সাথী দরজা খুলে দেয়। সামনে নেহাকে দেখতে পেয়ে বাকরুদ্ধ হয়ে যায়। মূর্তির মতো সেখানেই দাঁড়িয়ে থাকে। ইয়ে মানে আপু, তুমি এখানে দাঁড়িয়ে মানে? হ্যাঁ, আমি জ্যান্ত একটা মানুষ, ভূত পেত নিয়ে আবার মনে করিস না। মা, বাবা, ভূত 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 আমাদের বাড়িতে ভূত এসেছে, দেখো নেহাপুর রূপে ভূত এসেছে। ধ্যাৎ পাগলি মেয়ে কোথাকার। আমি ভয় পেয়ে যাব কেন? আসলে তোকে আর বাবাকে সারপ্রাইজ দেওয়ার জন্য মিথ্যা কথা বলেছি। তার মানে তুমি আমার সত্যি আপু? কথাটা বলে সাথী লাফ দিয়ে নেহার উপর চড়ে বসে। তারপর শক্ত করে জড়িয়ে ধরে নেহাও সাথীকে জড়িয়ে ধরে। এভাবে আমাকে আর মা বাবাকে কষ্ট না দিলেও পারতে। জানো, আমার বিয়েতে তুমি আসবে না, কথাটা শুনে কত খারাপ লেগেছিল আমার। হ্যাঁ, বুঝতে পেরেছি, তার জন্যই তো চলে এসেছি। আমার একমাত্র বোনের বিয়ে আর আমি আসবো না? কথাটা বলে দুজন হাসাহাসি করতে করতে নিচে চলে আসে। তারপর মা বাবার সঙ্গে বসে নেহা আড্ডা দিতে লাগে। এভাবেই অনেকটা সময় পার হয়ে যায়। দেখতে দেখতে বিয়ের সময় ঘনিয়ে আসে। নেহা তার রুমে শুয়েছিল। অনেক বেলা হয়, উঠে বসার রুমে আসে। বসে সাথীর জন্য অপেক্ষা করতে লাগে কিন্তু সাথী আসে না। তখনই সাথীর দরজায় গিয়ে কর্নারতে দরজা খুলে যায়। নেহা খাটের দিকে ভালোভাবে তাকিয়ে দেখে দুইটা চোখ লাল হয়ে আছে। এটা দেখে নেহা বলে, কিরে, তোর আবার কি হয়েছে? এইভাবে দুই চোখ লাল করে ফেলেছিস কেন? না মানে ইয়ে আপু, আমার দুই চোখে কি যেন পড়েছিল, তাই লাল হয়ে গিয়েছে, এছাড়া বেশি কিছু না। দেখ, আমি ছোট মানুষ না যে তুই আমাকে যা বোঝাবি আমি তাই বুঝতে পারবো। এখন বল কি হয়েছে? সামনে তোর বিয়ে, আনন্দ খুশি থাকার কথা, না থেকে কান্না করছিস কেন? না মানে কিভাবে তোমাকে যে বলবো কথাটা আপু বুঝতে পারছি না। এত হেয়ালি বাদ দিয়ে বল কি হয়েছে আমাকে। তারপর সাথী দরজা দিয়ে মুখ বের করে এইদিকে ওই দিক তাকিয়ে কাউকে দেখতে না পেয়ে দরজা লাগিয়ে দিয়ে নেহার হাত ধরে খাটে নিয়ে বসিয়ে বলে, আপু, এই বিয়েটা আমি করতে পারবো না। মানে কি বলছিস তুই? তোর মাথা ঠিক আছে তো নাকি? তোর এই বিয়েতে সম্পূর্ণ মত ছিল, বাবা বলেছে তোর বিয়ের কারণে সবাইকে দাওয়াত দেওয়া শেষ, কালকে বিয়ে, আর আজকে তুই এইসব কথা বলছিস আমাকে? দেখ, পাগলামি করিস না বোন, তোর কারণে বাবার মান সম্মান নষ্ট হোক, এটা আমি কিন্তু চাই না। দেখো, আমি হয়তো বা স্বাধীনের সঙ্গে বিয়ে হলে সুখী থাকবো, কিন্তু বিশ্বাস করো আমি একদমই জ্যান্ত লাশ হয়ে যাব। আমি স্বাধীনকে আগে থেকে চিনি, একসঙ্গে লেখাপড়া করেছি, এর কারণেই ওর পিক দেখার সঙ্গে সঙ্গে আমি রাজি হয়ে যাই। অনেক ভালো ছেলে, অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কলেজে সবসময় টপ করতো। হ্যাঁ, বুঝতে পারলাম, বাট কি হয়েছে হঠাৎ করে? তুই বিয়ে করবি না? আপু, আমি একজনকে ভালোবাসি, আর ও আমাকে বলেছিল যে ও আমাকে ভালোবাসে না, আমার দেহকে ভালোবাসে। তার কারণে রেগে আমি বিয়ে করতে রাজি হয়ে যাই, কিন্তু ওর কর্মকাণ্ড দেখে তা আমার একদমই মনে হয় না। দেখি ঘুরঘুর করে এখনও আমার আশেপাশে। কাল বলেই ফেললো যে আসলে আমাকে ভালোবাসে সে, এই বিয়েটা করতে না করলো। তাই আমি আর স্বাধীনকে বিয়ে করতে পারবো না আপু, তুমি কিছু একটা করো প্লিজ। এখন আমি কি বলবো বল? বাবা কেমন তা তো তুই ভালো করেই জানিস। এখন যদি বলতে চাস, তোকে জ্যান্ত পুঁতে রাখবে। দেখো আপু, আমি যদি ওকে না পাই তাহলে আমি মরে যাব। কথাটা বলে নেহাকে জড়িয়ে ধরে কান্না করতে লাগে সাথী। নেহা নিজেও বুঝতে পারেনি কিভাবে সাথীকে সান্ত্বনা দেবে। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। নেহার মা এসে দরজায় কড়া নাড়ে। সাথী নিজেকে সামলে নিয়ে দরজা খুলে দিতে নেহার মা তাদেরকে খাবার খেতে বলে। তারপর সাথী আর নেহা দুজনেই নিচে চলে যায় খাবার খাওয়ার জন্য। এভাবে রাতটা পার হয়ে যায়।
পরের দিন সকালবেলা চারিদিকে ধুমধাম, এক এক করে প্রত্যেককে আত্মীয় চলে এসেছে, সাথে দরজা খোলার কোনো নামগন্ধ নেই। দুপুরের দিকে যখন বিউটি পার্লার থেকে লোক আসে সাথীকে সাজানোর জন্য, তখন দেখা যায় শতবার করা নাড়ানোর পরও দরজা খোলে না। নেহার অনেক চিন্তা হতে লাগে। তখনই তার বাবাকে বলেই দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে কেউ নেই। ওয়াশরুমে খুঁজেও কাউকে পায় না। তখন নেহার বাবা মুচকি একটা হাসি দিয়ে বলতে লাগে সবাইকে উদ্দেশ্য করে, শুধু শুধু চিন্তা করছিলাম, আমার তো মনেই নেই সাথী তো অন্য আরেকটা পার্লারে গিয়েছে সাজার জন্য, ওর পছন্দের পার্লার, আমার মনে ছিল না। আচ্ছা মা, তোমরা যেহেতু এসেছো খাবার খেয়ে আর টাকা নিয়ে যেও। নেহার বাবার কথা শুনে সবাই শান্তির নিঃশ্বাস ফেলে যে যার কাজে চলে যায়। সবাই চলে যেতে নেহার বাবা সোফায় ঠাস করে বসে পড়ে। নেহা দরজা লাগিয়ে দেয়। তার বাবার পাশে এসে বসতেই নেহার বাবা বলে, মারে সাথী কোথায় গিয়েছে তোরা জানিস? আর বিয়ের দিন, এখন একটু পর বরযাত্রী চলে আসবে, আর ও কোথায় পালালো? তারপর নেহা তার বাবাকে সাথীর বলা সব কথাগুলো বলতে লাগে। নেহার বাবা কথাগুলো শুনে মাথায় হাত দিয়ে বসে থাকে। ঠিক নেহার নজর যায় টেবিলের উপরে রাখা একটা কাগজের দিকে। নেহা উঠে চিঠিটা হাতে নিয়ে দেখে সাথীর লেখা একটা চিঠি। আপু, তুমি হয়তোবা যখন এই চিঠিটা পড়বে তখন আমি হয়তোবা অন্য কোনো একটা শহরে বিয়ে করে নিয়ে ফেলেছি। আমি জানি বাসার সবাই, মা বাবা, তুমি অনেক রাগ করে আছো আমার উপর, কিন্তু এছাড়া আমার আর কোনো উপায় ছিল না। বাবা মাকে বললেও বাবা রাজি হতো না, তাই চলে এসেছি সবাইকে না বলে। আর একটা কথা, স্বাধীন ছেলেটা অনেক ভালো, কোনো মেয়ের সঙ্গে কখনো ওকে ওঠা বসা করাও দেখিনি। সরল সোজা একটা ছেলে, এর কারণেই আমি রাজি হয়েছিলাম। আরও আমি বলি কি, তুমি বিয়ে করে ফেলো স্বাধীনকে, তাহলে তুমি অনেক সুখী হবে। দেখো, আমার কথা মিলিয়ে নিও তুমি। ইতি, তোমার ছোট বোন সাথী। চিঠিটা পড়ে নেহা পিছন দিক ফিরে তার বাবাকে দেখে চিন্তিত হয়ে বসে আছে। তখনই নেহা তার বাবার পাশে বসে বলতে লাগে, বাবা চিন্তা করো না, সাথী গিয়েছে তো কি হয়েছে, আমি তো আছি, আমাকে না হয় বিয়ে দাও সাথীর জায়গায় বসিয়ে। কি বলছিস মা এসব? তুই তুই বিয়ে করবি মানে? আর ওরা তো সাথীকে পছন্দ করেছিল, আর ছেলেটা সাথীর সমবয়সী ছিল, অর্থাৎ তোর থেকে অনেক জুনিয়র, প্রায় 3 বছরের। দেখো এই যে চিঠি, সাথী আর একটা ছেলের সাথে পালিয়ে বিয়ে করে ফেলেছে। এখন তুমি কোথা থেকে বের করবে সাথীকে এই অল্প সময়ের মধ্যে? এর থেকে ভালো কি তুমি আমাকে বউ সাজিয়ে ছেলেটার পাশে বসিয়ে দাও, কেউ চিনতে পারবে না, তোমার মান সম্মানও বেঁচে যাবে, সবার সামনে পরে না হয় তাদেরকে বুঝিয়ে বললেই বুঝতে পারবে। দেখো নেহা কথাটা কিন্তু আসলে সঠিক বলেছে। নেহার বাবা নেহার কথাটাও বুঝতে পারেন। নেহার মাথায় হাত বুলিয়ে দিয়ে কাছে এগিয়ে নিয়ে এসে কপালে চুমু দিয়ে দেয়। তারপর হাসি মুখে বাইরে বের হয়। নেহা সাথীর লেহেঙ্গা পরে পৌঁছে যে রেডি হতে লাগে। এক পর্যায়ে বরযাত্রী চলে আসে। স্বাধীনের পাশে বসিয়ে বিয়ে দিতে লাগে। কাজী সাহেব সাথীর জায়গায় নেহার নাম বলে নেহার বাবা হাসতে হাসতে বলে, আমি সাথীর নাম ওর বোনের সঙ্গে মিলিয়ে রেখেছি। ওর বোনের নাম নেহা, এর কারণে ওর নাম নেহাত, তার সাথী রেখেছি। সবাই হাসি মুখে পুরো বিয়ের আয়োজনটা শেষ হয়। নেহার বাবা নেহাকে উঠিয়ে দিয়ে চিন্তিত হয়ে বসার রুমে বসে থাকে। দেখতে দেখতে যে যার বাসায় চলে যায়। বিয়ে বাড়িতে এখন শুনশান নীরবতা বিরাজ করছে। এখন বর্তমান। এখন বুঝতে পারছো তো কিভাবে কি হয়েছে, নাকি আরো বুঝিয়ে বলতে হবে তোমাকে? হ্যাঁ, বুঝতে পেরেছি, আর বলতে হবে না। কিন্তু আঙ্কেল এই কাজটা না করলেও পারতো। আমাকে কিংবা বাবাকে সত্যি কথা বললে আমরাই বিয়ে ভেঙে দিতাম, তার মান সম্মানের কিছুই হতো না। কিন্তু এইভাবে আমার একটা সিনিয়র মেয়েকে বিয়ে করা একদমই উচিত হয়নি। আর একটা কথা কি, আমি সাথীকে অনেক পছন্দ করতাম, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি ওকে। কি সাথীকে পছন্দ করতে মানে? আমি আর সাথী যেহেতু একই কলেজে লেখাপড়া করতাম, সে তো অনেক দেখা হতো, সবার আড়ালে ওকে দেখতাম, কিন্তু কখনো ওর সামনে গিয়ে প্রপোজ করার সাহসটুকু আমার হয়ে ওঠেনি। তাই লেখাপড়া শেষ করে বাবাকে বলি সে বিয়ের প্রস্তাব নিয়ে যায় আপনাদের বাড়িতে। পছন্দ করার মধ্যেই সীমাবদ্ধ থাকো, আর এক পা আগালে তাহলে পা কেটে রাখবো বলে দিলাম। বাড়িতে বউ আছে কিন্তু, কথাটা ভুলে যেও না। কিসের গুহা? আপনি আমার চেনা নাই জানা নাই একজনের বদলে আরেকজনকে বউ সাজিয়ে বসিয়ে
বিয়ে দিয়ে দিয়েছে, এখন আবার বউ বলা হচ্ছে। আমি এই বিয়েটা একদমই মানি না। আর বাবা মা যদি জানতে পারে তখন কি হবে বুঝতে পারছেন তো? কি আর হবে, যা হবার তাই হবে। এখন এইসব নিয়ে চিন্তা করে লাভ নেই। কিন্তু আমি আপনাকে একদমই আমার স্ত্রী হিসেবে মানতে পারবো না। আমি বলি কি, এই সম্পর্কটা না হয় এখানে সীমাবদ্ধতা। মানে? মানে হলো ডিভোর্স দিয়ে দেব আপনাকে। আমার থেকে সিনিয়র একটা মেয়েকে কখনোই বউ হিসেবে মানতে পারবো না। স্বাধীনের কথা শুনে নেহার কেন জানি অনেক রাগ হতে লাগে। নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে স্বাধীনকে ধাক্কা দিয়ে সোফার উপর ফেলে দেয়। তারপর নেহা দাঁড়িয়ে কোমরের সঙ্গে শাড়ি গুজে স্বাধীনের ওপর হালকা ঝুঁকে বলতে লাগে, কি বললি তুই? ডিভোর্স দিবি মানে আমাকে? বিদেশ থেকে লেখাপড়া করেছি, অনেক ছেলের প্রপোজ পেয়েছি, অনেকে আবার বাজে ইশারা দিয়েছে, কখনো সেই দিকে ফিরেও তাকাই নাই। কারণ ভেবেছি একটা ছেলেকে বিয়ে করব, তার সঙ্গেই সুখে দিন কাটাবো। আর তুই বলছিস ডিভোর্স দিবি? দেখেন বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে, কিন্তু রাতে যা করেছেন ঠিক করেননি আবার এখন। তুই ছেলে মানুষ না অন্য কিছু রে? রাতের জন্য কান্না করব আমি, কারণ একটা মেয়ে, আর সেইখানে রাতের বিষয় নিয়ে মাথা ঘামাচ্ছিস তুই? নেহার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে দরজা কড়া নাড়ার শব্দ পায়। নেহা তড়িঘড়ি করে স্বাধীনের উপর থেকে উঠে দাঁড়ায়। নিজেকে সামলে নিয়ে দরজার কাছে গিয়ে দরজা খুলে দেখে স্বাধীনের বোন দাঁড়িয়ে আছে। নেহাকে দেখে মুচকি একটা হাসি দিয়ে বলে, গুড মর্নিং ভাবি, বাসর রাত কেমন কাটলো? থাক আর বলো না, তোমার যে ভীতু ভাই আমাকে তো মানতেই চাচ্ছে না। হ্যাঁ আপু, আমার ভাইয়া এরকমই। আমার বান্ধবীরা কত ভাইয়ার নাম্বার নিয়ে ট্রাই করেছে, কিন্তু কারোকে পাত্তা দিত না ভাইয়া। একটা ভীতু ডিব্বা। দেখো না চুলগুলো কীভাবে স্টাইল করে, একদম ভ্যাবলা কান্তর মতো। এখন তুমি এসেছো, তোমার মনের মতো করে নিও। আর নিচে চলো, সবাই অপেক্ষা করছে তোমাদের জন্য খাবার টেবিলে। ঠিক তখনই স্বাধীন নেহাকে সরিয়ে দিয়ে সামিয়ার সামনে দাঁড়িয়ে বলে, তোর ভাবি মানে? আরে তোর ভাবি হয় কি করে? এই মেয়ে তো অন্য আরেকজন। আমার যার সঙ্গে বিয়ে হবার কথা ছিল সে নয়। এত অবাক হবার কি আছে, আমরা তো সব জানি। কথাটা বলে মুচকি একটা হাসি দিয়ে সেখান থেকে সামিয়া চলে যায়। স্বাধীন কিছুই বুঝতে পারে না। তারপর স্বাধীন নেহার পিছু পিছু নিচে নামতে লাগে খাবারের জন্য। নিচ থেকে স্বাধীনের মা বাবা নেহা আর স্বাধীনকে একসঙ্গে আসতে দেখে অনেকটা ভালো লাগে তাদের। নেহার বাবার কথা শুনে অনেক কষ্ট পেয়েছিলাম, কিন্তু নেহা মামুনি দেখি সাথীর থেকেও অনেক সুন্দর, এবং স্বাধীনকে আর নেহাকে মানিয়েছে বেশ, তাই না? হ্যাঁ, তুমি ঠিক বলেছো। দেখো দুজনকে কেমন মানিয়েছে। আসো মা, আসো, তোমাদের জন্য অপেক্ষা করছিলাম, এইখানে বসো। স্বাধীন তার মায়ের কথা শুনে অনেকটা অবাক হয়, কারণ কখনো ভাবতে পারেনি তার এভাবে মেনে নেবে নেহাকে। অবাক দৃষ্টিতে স্বাধীন তার মায়ের দিকে তাকিয়ে বলে, মা, তোমরা এত স্বাভাবিক কি করে? তার মানে তোমরা আগে থেকে সব কিছু জানতে? না রে বাবা, কিছুই জানতাম না। তোর শ্বশুর বাড়ি থেকে আসার সময় তোর শ্বশুর আর শাশুড়ি আমাকে আর তোর বাবাকে ডেকে নিয়ে গিয়ে সব কথা বলে। আমরা বুঝতে পারি, আমরাও চাইনি আমাদের মান সম্মান নষ্ট হোক, তাই মেনে নিয়েছি। এখন দেখ, যা হবার তা তো হয়েছে। তুই নেহা মামুনিকে নিয়ে সুখে শান্তিতে থাক, এই দোয়াটাই করি। আর নেহা মামুনি কিন্তু সাথী মামুনির থেকেও অনেক সুন্দর দেখতে, আর তোমাদের দুজনকে অনেক ভালো মানিয়েছে বাবা। স্বাধীনের মায়ের কথা শুনে অনেক রাগ হতে লাগে। খাবারের প্লেটে হাত ধুয়ে উঠে যায় নেহা, হাত চেপে ধরে। স্বাধীন হ্যাঁচকা টান দিয়ে নেহার হাত সরিয়ে ফেলে। স্বাধীনের মা বাবা সবাই অবাক হয়ে যায়। গটগট করে স্বাধীন তার রুমে চলে যায়। দেখো মা, আমার ছেলের কর্মকাণ্ডে তুমি যেন কষ্ট পেও না। স্বাধীন অনেক রাগী, কিন্তু ভেতর থেকে অনেক ভালো। হয়তো বা একটু সময় পর মানিয়ে নেবে ঠিকই। তোমাকে দেখো। আমি কিছুই মনে করিনি মা, স্বাধীনের জায়গায় যে কোনো ছেলে থাকলে ঠিক একই কাজই করতো। তারপর নেহা, স্বাধীনের মা বাবা আর বোন তিনজনে মিলে আড্ডা দিতে দিতে খাবার খেতে লাগে। স্বাধীন রুমে গিয়ে খাটের উপর উল্টো হয়ে শুয়ে থেকে ভাবতে লাগে, আজ পর্যন্ত যা চেয়েছি তাই আমার হাত থেকে দূরে চলে গিয়েছে। শেষমেশ পছন্দের মানুষকে চাইলাম, সে হতে গিয়েও হলো না। দেখ তোর কি দোষ,
ও তোকে ভালোবাসিনি, এর কারণে তো আর অন্য কোনো মেয়েকে কষ্ট দেওয়া যাবে না। কিন্তু কি করব, নিজেকে তো আর সামলাতেও পারছি না। এই সব ভাবনা যা হবার তা হবে, কিন্তু নেহাকে মেনে নিতে পারবো না একদমই। কারণ আমি চাই না দ্বিতীয়বার আর ওই শাকচুন্নিকে দেখতে। কথাটা আনমনে ভাবতে লাগে স্বাধীন। নেহা খাওয়া দাওয়া শেষ করে স্বাধীনের মা বাবার সঙ্গে বসে আড্ডা দিতে লাগে। সেইভাবে অনেকটা সময় পার হয়ে যায়। একটু পর নেহার রুমে চলে আসে, দেখে স্বাধীন উল্টো হয়ে শুয়ে কি যেন ভাবছে। নেহা স্বাধীনের কাছে এসে খাটের উপর বসে বলতে লাগে, দেখো যা হবার হয়েছে, এতে তো তোমার আর আমার কোনো হাত নেই। তোমার সঙ্গে সাথীর বিয়ে হোক, আমার আর তোমার জুটি উপর থেকে লেখা আছে, এই কারণেই হয়েছে, এতে আমার আর তোমার কোনো দোষ নেই। নেহা অনবরত বলে চলেছে, কিন্তু স্বাধীনে কোনো রেসপন্স পায় না। নেহার অনেক খারাপ লাগে। এক পর্যায়ে বলে, বুঝতে পারছি আমাকে তোমার একদমই ভালো লাগেনি, কারণ আমি তো দেখতে বয়স্ক বুড়িদের মতো, তোমার থেকে 3 বছরের সিনিয়র, তাই তো? তারপরও স্বাধীনের কোনো রেসপন্স পায় না নেহা। নেহা স্বাধীনের গায়ে হাত দিতে স্বাধীন রেগে নেহার হাত সরিয়ে দিয়ে খাট থেকে উঠে রুম থেকে বেরিয়ে যায়। নেহার অনেক খারাপ লাগে, কিন্তু স্বাধীনকে বুঝতে দেয় না। দরজার বাইরে এসে দেখে স্বাধীন বাসা থেকে বের হয়ে যাচ্ছে। তারপর নেহা আগিয়ে স্বাধীনের মা বাবার সঙ্গে আড্ডা দিতে লাগে। অন্যদিকে স্বাধীন বাসা থেকে বের হয়ে বন্ধুদের কল দিয়ে আড্ডা দেওয়ার জায়গায় আসতে বলে। কি রে, তোর আবার কি হয়েছে? নতুন বউকে রেখে আমাদের কথা মনে পড়লো যে? দেখ, মাথা এমনিতে অনেক গরম হয়ে আছে, এখন কথা না বলে জলদি দোকানে আয়। আচ্ছা, 5 মিনিট ওয়েট কর, আমরা সবাই আছি। স্বাধীন চা খেতে লাগে আর মোবাইলে ফেসবুক স্ক্রলিং করতে লাগে। ঠিক তখনই স্বাধীর আইডি থেকে একটা মেসেজ আসে। স্বাধীর মেসেজ ওপেন করে দেখে। স্বাধীন দেরি না করে সাথীকে ফোন করে। আই এম সো সরি। আসলে বিশ্বাস করো, আমি নিজেও কখনো ভাবতে পারিনি এরকম সময় হবে। আমি ভেবেছিলাম যে সব ঠিক হয়ে যাবে, কিন্তু আপুর কথা শুনে যা বুঝতে পারলাম, তুই একদমই আমার আপুর সঙ্গে কাজটা ঠিক করছিস না। যা হবার তা তো হয়েছে। দেখ, তুই যদি বলতি বিয়েটা করতে পারবি না, বিয়ের 1 ঘন্টা আগেও বলতি, তাহলে আমি যে কোনো উপায় নিয়ে ভেঙে দিতাম। আর সেইটা না করে উল্টো কি করলি, তোর সিনিয়র বুড়ি আপুকে আমার গলায় ঝুলিয়ে দিলি। দেখ, মুখ সামলে কথা বল। আমার আপু একদমই বুড়ি না, আমাদের থেকে মাত্র 3 বছরের সিনিয়র। আর আমার আপুর সম্পর্কে তুই কতটুকু জানিস? আমার আপু লন্ডনে লেখাপড়া করেছে, তার পিছনে এখনও হাজার হাজার ছেলে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে। তোর ভাগ্য ভালো যে বিয়ে করতে পেরেছিস। আর আপু রাজি হয়েছিল, না হলে তোর বাবা আর তোর সম্মান ধুলোয় মিশে যেত। কথাটা বলে স্বাধীন ফোন রেখে দেয়। স্বাধীন ফোন দিতে গিয়ে দেখে এখন পুলক করে রেখেছে। স্বাধীনে অনেক রাগ হতে লাগে। দোকান থেকে একটা সিগারেট নিয়ে জ্বালাতে যাবে, ঠিক তখনই পিছন থেকে সজীব স্বাধীনের মুখ থেকে সিগারেট টান দিয়ে নিজের কাছে নিয়ে নেয়। কি রে, তোর আবার কি হলো? এইভাবে হঠাৎ আমাদের ফোন করে আসতে বললি, আর এসে তোকে দেখে তো একদম চেঞ্জ মনে হচ্ছে। সিগারেট খাচ্ছিস মানে? তোকে তো কখনো সিগারেট ধরতেও দেখিনি। দেখ, মাথা অনেক খারাপ আছে, আর কিভাবে সিগারেট খেতে হয় আমার কেউ একটু শিখিয়ে দে। আর তোরা কি যেন উল্টাপাল্টা খাস, ওইসব আমি খাবো আজ। কি রে ভাই, তোর মাথা ঠিক আছে নাকি? নাকি সাথীকে সব কথা বলে দিয়েছিস যে তুই ওকে কলেজ লাইফ থেকে ভালোবাসিস, তাই তোকে একটু প্যারা দিচ্ছে? আরে ভাই, আমার বিয়ে সাথীর সঙ্গে হয়নি। স্বাধীনের কথা শুনে সবাই স্বাধীনের দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকে। মানে কি বলছিস? তুই সাথীর সঙ্গে তোর বিয়ে হয়নি মানে কার সাথে হয়েছে? ওর বড় আপুর সাথে। তারপর স্বাধীন সজীব সবিকে শুরু থেকে শেষ পর্যন্ত বলে। দেখ ভাই, যা হবার তা হয়ে গিয়েছে। আমরা বলি কি, তুই সব কিছু মেনে নেহা আপুকে নিজের করে নে। তোর কাছ থেকে জ্ঞান শুনতে চাইনি,
আমি শুনেছি যে সিগারেট আর তোরা যে নেশা খাস ওইগুলো খেলে নাকি সব টেনশন থেকে মুক্তি পাওয়া যায়, তাই ওইসব খাবো। চলো। দেখ, পাগলামানি করিস না। সজীবের কথা না শুনেই ওর হাত থেকে সিগারেট নিয়ে জ্বালাতে শুরু করে আর কাশতে লাগে। এক পর্যায়ে স্বাধীন বমি করে মাটিতে লুটিয়ে পড়ে। সজীব সবাই ধরে ফেলে, পানি খাইয়ে স্বাধীনকে শান্ত করে দেখতে দেখতে এইভাবে দিনটা পার হয়ে যায়। নেহার অনেক চিন্তা হতে লাগে। স্বাধীন এখনও বাসে আসেনি, নাম্বারটাও নেই, তাই সামিয়ার রুমে যায়। ভাবি তুমি আমার রুমে? কেন আসতে পারি না নাকি? তা কোথায় বললাম, তুমি আসবে না তো কে আসবে, তা কি মনে করে? তোমার ভাইয়া এখনো বাসায় আসেনি, অনেক রাত হয়ে গেল, চিন্তা হচ্ছে সকালে আমাকে রাগ দেখিয়ে সেই যে বাসা থেকে বের হলো আর আসেনি। সমস্যা নেই ভাবি, ঠিক চলে আসবে, চিন্তা করো না। ভাইয়া এমনিতেই বাসার বাইরে তেমন একটা থাকে না। তারপরও কেমন জানি চিন্তা হচ্ছে আমার। তুমি এক কাজ করো, তোমার ভাইয়ার নাম্বারটা আমাকে দাও। তোমার ভাইয়ের নাম্বারটা আমার কাছে নেই তো। তারপর নেহা সামিয়ার কাছ থেকে নাম্বারটা নেই। তারপরে সামিয়ার রুম থেকে বের হয়ে এসে তার রুমে গিয়ে বেলকনিতে কল দিতে রিং হতে লাগে, বাট রিসিভ করে না। অনবরত কল দিয়ে চলেছে। এক পর্যায়ে একটা মেয়ে ফোন রিসিভ করে। আমি যেই হই না কেন আগে এটা বলুন, এই মোবাইল স্বাধীনের তো, আপনার কাছে কি করছে? কে আপনি এত বারবার ফোন করে বিরক্ত করছেন? ও স্বাধীন যান তো আমার সঙ্গে এনজয় করে ক্লান্ত হয়ে শুয়ে পড়েছে। আপনি এক কাজ করেন, কয়েক ঘন্টা পরে ফোন করেন। তারপর মেয়েটা ফোন কেটে দেয়। নেহা অবাক হয়ে যায়, অনেক রাগ হতে লাগে। রেগে ফোনটাও ফ্লোরে ছুঁড়ে মারে। এইটা ভালো ছেলে নিজের বউকে রেখে অন্য মেয়েদের সঙ্গে রাত কাটায়, আর সবাই কি বলে স্বাধীন অনেক ভালো ছেলে, ওর ডিভোর্স দিতে হবে না, উল্টো আমি ওকে ডিভোর্স দিয়ে দিব। কথাটা আনমনে ভাবতে লাগে নেহা। এভাবে অনেকটা সময় পার হয়ে যায়। রাত যখন 2টা বাজে, দরজার কলিং বেল দিতে লাগে। নেহা রুম থেকে বের হয়ে দরজা খুলে দেখে স্বাধীন নিজের তাল সামলাতে না পেরে এদিক ওইদিক অনবরত তুলতে লাগে। ঠিক তখনই নেহার দিকে এগিয়ে আসতেই নেহা স্বাধীনকে জড়িয়ে ধরে। স্বাধীনকে এক হাত দিয়ে অন্য হাত দিয়ে দরজা লাগিয়ে দিয়ে স্বাধীনকে নিয়ে রুমে শুয়ে দেয়। আরে সালা, তোদের বলেছিলাম তোরা যে নেশা করিস ওইটা দে, উল্টো তোরা কি দিলি আমাকে? শুধু মাথা ঘোরায়। আর এই মেয়েটাকে সরে যেতে বল, ওকে দেখতে ইচ্ছে করছে না আমার। স্বাধীনের কথা বলার ধরন দেখে বুঝতে পারি স্বাধীন ড্রিঙ্কস করেছে আর এইসব মাতাল অবস্থায় বলছে। নেহার কেন জানি অনেক কষ্ট হতে লাগে স্বাধীনের এই করুণ দৃশ্য দেখে। খাটে আর না শুয়ে সোফায় ঘুমানোর চেষ্টা করে, কিন্তু ঘুম আসে না। বেলকনিতে গিয়ে দাঁড়িয়ে বাহিরে তাকিয়ে থাকে। রাতে পুরো শহরটা নিস্তব্ধ হয়ে আছে। মাঝে মাঝে দমকে একটা বাতাস এসে পুরো শরীরকে শিহরিত করে দিচ্ছে। আমার কারণে একটা ভালো ছেলে খারাপ পথে যাবে তা আমি কখনো নিজের চোখে দেখতে পারবো না। আমি বুঝতে পেরেছি আমাকে মানতে না পেরে সে ড্রিঙ্কস করেছে। আমার উচিত হবে স্বাধীনের জীবন থেকে সরে যাব। কথাগুলো ভাবতে ভাবতেই কিভাবে যে রাত পেরিয়ে যায়। চারিদিক থেকে আজানের সুমধুর আসতে লাগে। নেহা রুমে গিয়ে গোসল করে ফ্রেশ হয়ে নামাজ পড়তে লাগে। নামাজ পড়ে মোনাজাতে স্বাধীনের সুখ কামনা করতে লাগে। ঠিক তখনই স্বাধীনের ঘুম ভেঙে যায়। নেহা মোনাজাত ধরে কান্না করছে আর কি যেন বিপি করে বলছে। নেহার নামাজ পড়ে শেষ হলে উঠে পিছনের দিকে তাকিয়ে দেখে স্বাধীন উঠে গেছে। নেহা জায়নামাজ উঠিয়ে বলে, ও তুমি উঠে গেছো? আচ্ছা যাও, ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসো, ড্রিঙ্কস করেছো, পুরো শরীর দিয়ে গন্ধ বের হচ্ছে। নেহার কথা শুনে স্বাধীন তার সাথে মুখ গুজে মুখে দেখে দুর্গন্ধ, নিজের নাক সিটকে ওঠে। তারপর দৌড়ে ওয়াশরুমে চলে যায় গোসল করতে, কিন্তু জামা কাপড় কিছুই নিয়ে আসেনি। তাই মাথা বের করে নেহার কাছে জামা কাপড় চাইতে নেহা দেয়। সেদিন জামা কাপড় পরিধান করে বাহিরে বের হয়ে আসে। নেহা নিচে কিচেন রুমে গিয়ে কফি বানিয়ে স্বাধীনকে দিতে লাগে। আমি জানি তুমি আমাকে মেনে নিতে পারবে না কখনোই। আমি তোমার থেকে অনেক সিনিয়র। প্রত্যেকটা ছেলের স্বপ্ন থাকে তাদের থেকে জুনিয়র কিংবা সমবয়সী মেয়েকে বিয়ে করার। তোমার বেলায় তা একদমই ভিন্ন। তা আমি চাই না তোমার কারণে একটা ছেলের জীবন নষ্ট হোক। তুমি যা চাচ্ছ ডিভোর্স, তা তুমি পেয়ে যাবে। আমার একটা বন্ধু উকিল, তার সঙ্গে কথা বলেছি। আমাদের না হলেও 6 মাস একসঙ্গে থাকতে হবে, তারপর ডিভোর্স সম্ভব, এর আগে নয়। এই 6টা মাস অন্তত আমাকে সহ্য করে নাও, তারপর না হয় তোমার কাছ থেকে দূরে চলে যাব।
নেহার কথাই স্বাধীন কিছুই বলে না। স্বাধীনের নেহার কথা যেন তার বুকে এসে তীরের মতো বিদ্ধে লাগে। সহ্য করতে না পেরে বেলকনিতে গিয়ে কফি খেতে লাগে আর বাইরের দিকে তাকিয়ে থাকে। অনেক দিন হয় সে সকালের এই পরিবেশটা উপভোগ করে না। আজ যেন তাকে এক অন্য জগতে নিয়ে আসছে। পাশে তাকিয়ে দেখে নেহা দাঁড়িয়ে কফি খাচ্ছে। কেন জানি নেহার দিকে তাকিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে স্বাধীন। নেহা দেখেও না দেখার ভান করে কফি খেতে লাগে। অন্যদিকে স্বাধীন আনমনে ভাবতে লাগে নেহার দিকে তাকিয়ে। কে বলবে ইনি আমার থেকে সিনিয়র? দেখে তো মনে হচ্ছে যেন সাথী বড়, ইনি ছোট। আচ্ছা, আমি কি পারি না নিজের জীবনসঙ্গী হিসেবে বাকিটা পথ এনার হাত ধরে? কি মায়াবী চেহারা, মায়াবী চাহনি। স্বাধীন, কি ভাবছিস এসব? তুইও তো নিজেও তোকে রিকোয়েস্ট দিতে স্বীকার করেছে। তার মানে নেহাও চায় না তোর সঙ্গে বাকিটা জীবন চলতে? স্বাধীন নেহার দিকে আর না তাকিয়ে বাহিরের দিকে তাকিয়ে কথাগুলো ভাবতে লাগে। দেখতে দেখতে 2টা দিন পার হয়ে যায়। নেহা স্বাধীনের মার সঙ্গে রান্না করছিল। ঠিক তখনই দরজার কলিং বেল দেয়। নেহা দরজা খুলে দেখে তার মা বাবা। নেহা তার মা বাবাকে জড়িয়ে ধরে। মা বাবা কেমন আছো তোমরা? আমাকে ভুলেই গিয়েছো। ছোট মেয়ের রাগ বুঝি আমার উপর দেখাচ্ছ? আরে মা, তা হতে যাবে কেন? আসলে সব ঠিকঠাক করতে দেরি হয়ে গেল, তাই আসতে পারিনি। তাহলে না করলে ফোন বা মেসেজ, না কোনো খবর নেই, 2 দিন পর এসেছো। আরে মা, রাগ করিস না। তোর বাবা এমনিতেই অনেক রেগে আছে তোর বোনের ওপর, বুঝতেই তো পারছিস। আর তোর শ্বশুর শাশুড়ির সামনে কোন মুখ নিয়ে দাঁড়াবো? ছোট মেয়েকে বিয়ে দেওয়ার কথা বলে অন্য আরেক মেয়েকে বিয়ে দিয়েছি। কি যে বলো না মা। জানো, আমার শ্বশুর শাশুড়ি অনেক ভালো, আমাকে মেনে নিয়েছে। তারা আমাকে তোমাদের মতো অনেক ভালোবাসে। তারপর নেহা তার মা বাবাকে নিয়ে বসার রুমে কথা বলতে লাগে। ঠিক তখনই স্বাধীন নিচে নামে। নেহার বাবা মা পিছন থেকে ডাকতে লাগে। স্বাধীন দেখে না দেখার ভান করে বাহিরে চলে যায়। মা, স্বাধীন অনেক রেগে আছে, তাই না? তোকে মেনে নেয়নি? কি যে বলো না মা, তুমি হয়তো বা কোনো কাজ, তার কারণেই তড়িঘড়ি করে চলে গিয়েছি, কিছু মনে করো না। কথাটা বলে নেহার রান্নাঘরে চলে যায়। তারপর রান্না করতে লাগে। প্রায় 2 ঘন্টা পর খাবার টেবিলে সাজিয়ে রুমে গিয়ে দেখে স্বাধীন খাটের উপর শুয়ে মোবাইলে কি যেন করছে। তখনই নেহা ওয়াশরুমে গিয়ে গোসল করে স্বাধীনের সামনে বসে বলতে লাগে। কিছু কথা বলার আছে। দেখো, আমি চাইলে তোমার মা বাবার সঙ্গে অনেক খারাপ ব্যবহার করতে পারতাম, কিন্তু করিনি। মানিয়ে নেওয়ার চেষ্টা করেছি। তো তুমিও আমার মা বাবার সাথে খারাপ ব্যবহার করবে না। তারা যেন বুঝতে না পারে যে আমরা 6 মাস পর একে অপরের থেকে দূরে চলে যাব। নেহার কথা শুনে স্বাধীন বাধা দিয়ে হাত ইশারা করে, তারপর নিচে চলে যায়। স্বাধীন অবাক হয়ে যায়, ভাবতে লাগে। এনার আবার কি হলো? মাথা কি পুরোটাই গেছে নাকি? কী সব বলছে? যাই বলুক না কেন, ঠিকই তো বলছে। তাহলে ভালো ব্যবহার করতে হবে তাদের সামনে। কথাটা ভেবেই স্বাধীনের রাতের কথা মনে পড়ে যায়। তড়িঘড়ি করে স্বাধীন ওয়াশরুমে চলে যায়। গোসল করে বাইরে চলে আসে। পোশাক পরিবর্তন করে রুমের মধ্যে আর ভালো না লাগে নিচে এসে দেখে সবাই বসে আড্ডা দিচ্ছে। স্বাধীন সোফায় বসতেই নেহার বাবা বলতে লাগে। বাবা, জানি অনেক কষ্ট পেয়েছো, কারণ আমার মেয়ে সাথীর সঙ্গে বিয়ে হবার কথা ছিল। তোমার সেটা না হয়ে নেহার সঙ্গে বিয়ে দিয়েছি। কি আর বলবো, সাথীকে তোমার ছবি দেখিয়েছিলাম। তোমরা একে অপরের সঙ্গে কথা বলেছিলে, রাজিও হয়েছিলে, কিন্তু কিভাবে কি হলো নিজেও জানি না। প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আরে আঙ্কেল, ক্ষমা চাচ্ছেন কেন? এখানে তো আপনার কোনো দোষ দেখতে পাচ্ছি না আমি। তারপরও স্বাধীন ও নেহার বাবা মার সঙ্গে কথা বলতে লাগে। হাসি মুখ নিয়ে নেহার অনেক ভালো লাগে। দেখতে দেখতে 3টা পার হয়ে যায়। বিকেলের দিকে স্বাধীন রুমে বসে মোবাইলে ফেসবুক স্ক্রলিং করছিল। তখন নেহা রুমে এসে বলে। জামা কাপড় কোনগুলো লাগবে বলেন, আমি সব গুছিয়ে দিচ্ছি। মানে? বাবা আর মা আমাদের বাসায় নিয়ে যেতে এসেছে। একটা বিয়ের পরম্পরা আছে না, সেটার জন্য আমাদের বাসায় যেতে হবে। না, আমি আপনাদের বাসায় যেতে পারবো না। আই এম সরি, আপনি যান। দেখ, তুই কিন্তু আমার মাথায় রাগ উঠিয়ে দিচ্ছিস। আমি চাইলে তোর মা বাবার সঙ্গে খারাপ ব্যবহার করতে পারতাম, কিন্তু তা না করে সবার সঙ্গে ভালো ব্যবহার করছি। বিনিময়ে তুইও আমার বাবা মার সঙ্গে ভালো ব্যবহার করবি। এখন যা বলছি তাই কর, রেডি হয়ে নে। নেহার ভয়ঙ্কর রূপ দেখে স্বাধীন অনেকটা অবাক হয়ে যায়। তারপর ওয়ার্ড্রোব থেকে জামা কাপড় বের করে হাতে রেখে দিতেই নেহা এসে গুছিয়ে ব্যাগে পুরে নেয়। বিকেল হতে নেহা তার বাবা মার সঙ্গে স্বাধীনের বাসায় চলে যায়।
দরজায় কলিং বেল দিতেই কাজের মেয়ে এসে দরজা খুলে বলতে লাগে, আপামনি আর ম্যাডাম আপনারা আইছেন? আমি তো আরও আপনাকে ফোন করতে নিছিলাম। ছোট ম্যাডাম একটা পোলারে নিয়ে আইছে, আপনাদের খোঁজ খবর নিচ্ছে। কিন্তু আপনারা তো নেহা আপুর বাসায় গিয়েছেন, এইটা বলেছি, ওনারা তাদের রুমে বসে আছে। মানে সাথী এসেছে? হ্যাঁ। নেহার বাবার রাগ মাথায় উঠে যায়। রেগে সাথী রুমের সামনে এসে দরজা কড়া নাড়তে সাথীর দরজা খুলে দেয়, ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। পিছু পিছু স্বাধীন নেহার মা আসে। তোর কত বড় সাহস, আমাদের না জানিয়ে আরেকটা ছেলেকে বিয়ে করেছিস, আবার সেই ছেলেকে নিয়ে আমার বাসায় এসেছিস। তোর তোর জন্য আমার সবার সামনে মান সম্মান ডুবতে বসেছিল। যদি ভাগ্যিস নেহা বিয়েটা না করতো। বাবা, আমার ভুল হয়েছে, তার কারণেই তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছি। আমাকে ক্ষমা করে দিও। কিন্তু তোমরা নেই, তাই ভাবলাম একটু ওয়েট করি, যদি তোমরা আসো। কথাটা বলে সাথী তার জামাইকে নিয়ে হাত ধরে তার বাবাকে পাশ কাটিয়ে বের হতে যাবে। তখনই নেহা সাথীর হাত চেপে ধরে। কোথায় যাচ্ছিস তুই? কোথায় আর যাব, দু চোখ যেদিকে যায় সেদিকেই যাব। দেখ, ভুল তো করেই ফেলেছিস, এখন আর কি করার আছে? যা বাবার কাছে ক্ষমা চেয়ে পা ধরে। আর তোকে এই বাড়ি থেকে যেতে হবে না। আর আমি খোঁজ নিয়েছি, জিসান ছেলেটা অনেক ভালো, এতিম, বাবা মা কেউ নেই, অনেক কষ্ট করে লেখাপড়া করেছে। কই থাকবি তোরা? নেহার বাবা নেহার মুখ থেকে এতিম কথাটা শুনে বাকরুদ্ধ হয়ে পড়ে পিছন ফিরে করুণ দৃষ্টিতে তাকায়। নেহা ইশারা দিতে সাথী দৌড়ে তার বাবার পা জড়িয়ে ধরে কান্না করতে লাগে। নেহার বাবা বুঝতে পারে মেয়েকে পায়ের উপর থেকে সরিয়ে বুকে টেনে নিয়ে মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলতে লাগে, মারে, তুই নিজেও জানিস না কত ভালোবাসি আমি তোকে। আমি নেহার থেকেও বেশি তোকে ভালোবাসি। যখন আমাদের ছেড়ে বিদেশে গিয়েছিলি লেখাপড়া করতে চেয়েছিলি, কিন্তু পাঠাইনি। একটা মেয়ে আমাদের কাছে থাক। তুই যে এত বড় ভুল করবি কখনো ভাবতেও পারিনি। আমাকে বলতেই আমি সব কিছু ম্যানেজ করে নিতাম। উল্টো কী করলি, বিয়ের দিন তুই পালিয়ে গেলি। যদি তোর বোন না রাজি হতো তখন কি হতো? আরে বাবা, বাদ দাও না, যা হবার তা হয়েছে। আমি সুখে আছি, আর তুমি ওদের সুখের জন্য দোয়া করো, এতেই হবে। নেহার কথা শুনে নেহার বাবা দোয়া করতে লাগে। সাথী ভালোভাবে বুঝতে পারে যে নেহার কথার মধ্যে লুকিয়ে আছে তীক্ষ্ণ যন্ত্রণা। নিমিষে নেহার বাবা সব কিছু ভুলে গিয়ে মেয়েকে মেনে নেয়। স্বাধীনের এটা দেখে অনেক খারাপ লাগে। সেখানে আর না দাঁড়িয়ে থেকে চলে যায় ছাদের এক কোণায় দাঁড়িয়ে সিগারেট খেতে লাগে। প্রথমবার টানতেই কাশতে লাগে, দ্বিতীয়বার সহ্য করে নেয়। দেখতে দেখতে এক প্যাকেট সিগারেট শেষ করে ফেলে। ঠিক তখনই সাদে কারোর আসার শব্দ পায় স্বাধীন। তাড়াতাড়ি করে সিগারেট ফেলে দেয়, পাশে তাকিয়ে দেখে সাথী। সিগারেট খাও শিখে গেছো? যাকে ভালোবাসতাম তাকে যদি না পাই আপন করে, তাহলে তো একটু একটু খারাপ নেশা আসক্ত হয়ে পড়ে। মানে ভালোবাসো মানে কাকে? সেটা না জানলে চলবে? তা হাজবেন্ডকে রেখে ছাদে এসেছো একা, আমি একা ছাদে, আবার মাইন্ড করবে না তো? না, কিছুই মনে করবে না, অনেক ভালো। অনেক ভালো তো আমাকে বিয়ে করতে রাজি হয়েছিল কেন? অযথা আমাকে স্বপ্ন দেখিয়েছিলে। তার জন্য আই এম রিয়েলি সরি, প্লিজ আমাকে ক্ষমা করে দিও। আর আপুর যতই বোঝার জন্য চেষ্টা করুক না কেন, সুখে আছে। বাট আমি বুঝতে পেরেছি তোমার আর আপুর মধ্যে দূরত্ব অনেক। দেখো, যা হবার তা তো হয়ে গেছে। আমি চাই আমার আপুকে নিয়ে তুমি সুখে শান্তিতে থাকো। সাথীর কথা শুনে স্বাধীন বাঁকা হাসি দিয়ে ছাদ থেকে নামতে যাবে। দরজার কাছে আসলে দেখে জিসান দাঁড়িয়ে আছে। স্বাধীনকে উদ্দেশ্য করে হাত বাড়িয়ে বলে, দেখুন, আই এম রিয়েলি সরি। আমাকে সাথী সব কথা বলেছে, আমি অনেক লজ্জিত। প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। আর নেহা আপুর সঙ্গে কথা বলে বুঝতে পারলাম তিনি অনেক ভালো একটা মানুষ। জিসানের কথা শেষ না করে স্বাধীন পাশ দিয়ে নিচে নেমে আসে। তারপর নেহার রুমে গিয়ে দেখে নেহা টেবিলের উপর বসে কি যেন করছে। স্বাধীন সেই দিকে একবার তাকিয়ে বেলকুনিতে চলে যায়। প্যাকেট থেকে সিগারেটের আরেকটা প্যাকেট বের করে খেতে লাগে। নেহা কাজ করছিল, হঠাৎ সিগারেটের গন্ধ পেয়ে বেলকুনিতে গিয়ে দেখে স্বাধীন সিগারেট খাচ্ছে। নেহা দেখে কি বলবে বুঝতে পারে না। এত বড় একটা ছেলে হয়ে গিয়েছো আর জানো না যে সিগারেট খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর? হ্যাঁ জানি তো, কি করব, এটাই আমার নিত্যদিনের সঙ্গী, এছাড়া আর কে আছে?
অবশ্যই এর আগে কখনো ট্রাই করিনি, এই 2 দিন হলো খাচ্ছি। ও আচ্ছা, তার মানে তুমি আমাকে রাগ দেখিয়ে আমার রাগ কাটানোর জন্য সিগারেট খাচ্ছ। আচ্ছা, আমি কি দেখতে এতটাই খারাপ? আমাকে কি মেনে নেওয়া যায় না? যাই না কেন, অবশ্যই যাই, বাট আপনি অনেক ভালো ডিজার্ভ করেন আমাকে, না? কথাটা বলে স্বাধীন বেলকনি থেকে এসে সোফায় শুয়ে ঘুমানোর চেষ্টা করে। একটু পর নেহা রুমে এসে স্বাধীনকে সোফায় দেখে বলে, কিছু মনে না করেন, একটা কথা বলতাম। সোফায় ঘুমাতে আপনার কষ্ট হবে। আপনার বাসার মতো আমাদের সোফা বড় নয়, তাই বলছি কি খাটে ঘুমান, মাঝখান দিয়ে কোলবালিশ রেখে দিব, সমস্যা হবে না। না, আমার কোনো সমস্যা হবে না। তারপর নেহা জোর করে স্বাধীনকে সোফা থেকে উঠে খাটে শুয়ে দিয়ে ডিম লাইট অফ করে দেয়। মাঝে মাঝে নেহার কি যে হয়, এক ভয়ঙ্কর অগ্নিদৃষ্টি ধারণ করে। তারপর দুজনেই ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে স্বাধীন দেখে মাঝখানে কোল বালিশ নেই। নেহা তাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। নেহার দিকে তাকাতে দেখে মুখের সামনে কিছু চুল সরিয়ে দিয়ে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেহার ঘুম ভেঙে তাকাতেই মুখের সামনে স্বাধীনকে তার দিকে ট্যাপ ট্যাপ করে তাকিয়ে থাকতে দেখে উঠে চোখ দিয়ে ইশারা দিয়ে বলে, এই যে মিস্টার, কি দেখা হচ্ছে এভাবে ড্যাব ড্যাব করে তাকিয়ে? না মানে মানে কিছু না। কথাটা বলেই স্বাধীন লজ্জা পেয়ে দৌড়ে ওয়াশরুমে চলে যায়। নেহা অবাক হয়, যেখানে লজ্জা পাবার কথা নেহার, সেখানে স্বাধীন পাচ্ছে। এইটুকু একটা বাচ্চা ছেলে হয়ে কি জেদ আমার সংসার করবে না? ঠিক নাকে দড়ি দিয়ে ঘোরাবো একদিন, এই বলে দিলাম। কথাটা বলেই মুচকি একটা হাসি দিয়ে নিজের শাড়ি ভালোভাবে পরিধান করে নিচে চলে আসে। তারপর নেহা তার মার সঙ্গে রান্নাবান্না করতে লাগে। নেহা তার মায়ের সঙ্গে রান্না করতে করতে অনেকটা সময় পার হয়ে যায়। রান্না শেষ হলে খাবার টেবিলে সব গুছিয়ে রেখে রুমে চলে যায়। রুমে গিয়ে দেখে স্বাধীন বসে মোবাইলে গেমস খেলছে। নেহা সেই দিকে একবার তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। গোসল করে ড্রেসিং টেবিলের সামনে বসে চুলগুলো হেয়ার ড্রাই করতে লাগে। গেম খেলতে খেলতে হঠাৎ নেহার দিকে নজর যেতেই শাড়ির ফাঁক দিয়ে কোমরের স্বাধীনের চোখ আটকে যায়। সেই দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নেহা আয়নাতে স্বাধীনকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে পিছন ফিরে তাকিয়ে চোখে ইশারা দিতেই স্বাধীন চোখ সরিয়ে গেম খেলায় মনোযোগ দেয়। নেহা হাসি দিয়ে শাড়ি ঠিক করে নেয়। নেহার পরিপাটি হওয়া শেষ হলে তারপর উঠে স্বাধীনের সামনে দাঁড়িয়ে বলে, নিচে চলো, সবাই অপেক্ষা করছে খাবার টেবিলে। স্বাধীন গেম খেলা বন্ধ করে নিচে চলে যায়। দেখে সবাই বসে আছে, তাদের দুজনের জন্য অপেক্ষা করছিল। স্বাধীন যেতেই সবাই খেতে লাগে। ঠিক তখনই নজর যায় সাথীর দিকে, দেখে জিসানকে খাইয়ে দিচ্ছে। নেহা দেখে মুচকে একটা হাসি দিয়ে চোখে ইশারা দিতে সাথী চুপ থাকতে বলে। এমন সময় নেহার বাবা বলতে লাগে, যাক, আমার 2 মেয়ে সুখে আছে, এটা দেখে অনেক ভালো লাগছে। দোয়া করি তোরা দুজনেই যেন এমন সুখে শান্তিতে চিরদিন কাটাতে পারিস। এখন চিন্তামুক্ত হলাম। তুমি একদম ঠিক কথা বলেছো। দেখতে দেখতে খাবারের পর্ব শেষ হয়ে যায়। খাওয়া দাওয়া শেষ করে সবাই মিলে আড্ডা দিতে লাগে। স্বাধীন চুপ করে সবার কথা শুনে নেহা তার প্রয়োজনে রুমে যেতে নিয়েছিল। তখনই সিঁড়িতে তার পা মুচকে পড়ে যায়। সবাই দৌড়ে নেহার কাছে যায়। কি হয়েছে তোর, ঠিক আছিস তুই? ঠিক আছি, আসলে হঠাৎ পা পিছলে মুচকে গিয়েছে মনে হয়। কোন দিকে মন দিয়ে যে হাঁটাচলা করিস আল্লাহই জানে। কোন দিকে আর দেবে মা, দুলা ভাইয়ের দিকেই মনোযোগ ছিল, তাই হয়তো পা পিছলে পড়ে মচকে গিয়েছে। স্বাধীর কথা শুনে সবাই লজ্জা পেয়ে চলে যায়। স্বাধীন ঘটঘট করে উপরে উঠতে লাগে। নেহা কেন জানি অনেক রাগ হতে লাগে। উঠতে গিয়েও পায়ে প্রচণ্ড ব্যথায় আবার পড়ে যায়। আহ বলে ওঠে। স্বাধীন পেছনের দিকে তাকিয়ে কেন জানি নেহার প্রতি অনেক মায়া জন্মে। তারপর নিচে এসে নেহাকে কিভাবে রুমে নিয়ে যাবে বুঝতে পারে না। দুলা ভাই, এভাবে কি দেখছেন? আপু তো হাঁটতে পারবে না, আপনি কোলে করে রুমে নিয়ে যান, আর আমি মলম নিয়ে আসছি। যেই কথা সেই কাম। স্বাধীন নেহাকে কোলে তুলে নিয়ে রুমে নিয়ে যায়। নেহা স্বাধীনের গলা জড়িয়ে ধরে বুকের ঘন ঘন হৃদস্পন্দন শুনতে লাগে। রুমে নিয়ে গিয়ে খাটের উপর শুয়ে স্বাধীন বেলকনিতে দাঁড়িয়ে আশপাশে দেখতে লাগে। সাথী এসে নেহার পায়ে মলম লাগিয়ে দেয়। আপু, তুই যতই ভালো দেখাস না কেন, আমি ভালো করেই জানি তুই একদমই সুখে নেই। দেখ, তোর জীবন আমার কারণে নষ্ট হয়েছে। আমি বলি কি,
যদি স্বাধীন তোকে পছন্দই না করে, অবহেলা যদি করে, তাহলে ডিভোর্স দিয়ে দে। সাথী কথা শুনে নেহার অনেক রাগ হতে লাগে। নিজের রাগ দমাতে না পেরে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। সাথী অবাক হয়ে দু হাত দিয়ে দুগাল চেপে ধরে। বেলকুনি থেকে সব কথা শুনছিল স্বাধীন। আমাকে কি তোর মতো মনে হয়? মা বাবা যেইভাবেই হোক আমাদের দুজনের বিয়ে দিয়ে দিয়েছে, তো ও আমার স্বামী, আমার উচিত তাকে নিজের করে আপন করে সর্বক্ষণ নিজের সঙ্গে রাখা। আর তুই বলছিস ডিভোর্সের কথা? আজ তুই আমার ছোট বোনের জন্য বেঁচে গেলি, না হলে তোকে যে কি করতাম। সরি আপু, তোমাকে যদি মনে কষ্ট দিয়ে কোনো কথা বলে থাকি তার জন্য। হয়েছে, এখন সরি বলতে হবে না। যা রুম থেকে একটু একা থাকতে দে। নেহার ধমকে সাথী রুম থেকে চলে যায়। স্বাধীনের কেন জানি নেহার বলা প্রত্যেকটা কথা অনেক ভালো লাগে, কিন্তু নেহাকে বুঝতে দেয় না। বেলকনি থেকে সিগারেট খাওয়া শেষ হলে রুমে এসে গেমস খেলতে লাগে। নেহার চোখ বন্ধ করে ঘুমানোর চেষ্টা করে, কিন্তু স্বাধীনের ফোনের শব্দে ঘুম আসে না। 4 মাস পর। আপু, আমার এই বজ্জাত ভাইয়াকে তুমি কিভাবে বশ করেছো বলো তো? আগে তো অফিসের কথা শুনলেই ভয়ে পালাতো, বাসায় আসতো না। 15-20 দিন কোথায় থাকতো আল্লাহ জানে। আর এখন কি না অফিস ছাড়া কিছুই বোঝে না। দেখো সবাই বসে টিভি দেখছে আর উনি ল্যাপটপ অন করে কাজ করছে। সামিয়ার কথা শুনে স্বাধীনের বাবা মা সবাই হাসতে লাগে। এভাবেই সময় পেরিয়ে যায়। খাবার টেবিলে সবাই খাবার খাচ্ছিল। হঠাৎ নেহা খাবার টেবিল থেকে উঠে দৌড়ে বেসিনের সামনে গিয়ে বমি করতে লাগে। এটা দেখে স্বাধীন অবাক হয়ে যায়। স্বাধীনের মা ধরে নেহার কাছে গিয়ে ধরে মাথায় হাত বুলিয়ে দিতে লাগে আর বলতে লাগে, মা, তুমি ঠিক আছো? কি হয়েছে তোমার? এভাবে খাবার টেবিল থেকে উঠে এসে বমি করছো যে? জানি না আম্মু কি যে হয়েছে, বেশ কিছুদিন হলো খাবার খেলে বমি বমি অনুভব হয়। আজকে বমি হয়ে গেল। তা কতদিন হলো? আর অনেক টক খেতে ইচ্ছে করে বুঝি? প্রায় 1 মাস হবে। আর হ্যাঁ, আমি টক একদমই পছন্দ করতাম না, আর কেন জানি এখন অনেক খেতে ইচ্ছে করে। কথাটা বলি নেহা অজ্ঞান হয়ে পড়ে যেতে নেবে। তখনই স্বাধীন দৌড়ে গিয়ে ধরে ফেলে, কোলে তুলে রুমে নিয়ে শুয়ে দেয়। স্বাধীনের মা মাথায় হাত বুলিয়ে দিতে লাগে। আর তুমি এভাবে তাকিয়ে কি দেখছো ভ্যাবলাকান্তের মতো? ডাক্তারকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলো। ও সরি, আমার মনে ছিল না। আমি এক্ষুনি ডাক্তারকে ফোন করে আসতে বলছি। তারপর ডাক্তারকে ফোন করার জন্য স্বাধীনের বাবা রুম থেকে বের হয়ে যায়। একটু পরে স্বাধীনের মাও চলে যায়। স্বাধীন নিজের অজান্তে নেহার পাশে বসে মাথায় চুলে হাত বুলিয়ে দিতে লাগে। একটু পর ডাক্তার আসে। নেহাকে ভালোভাবে পর্যবেক্ষণ করে হাসি মুখ নিয়ে বলে, এত চিন্তিত হবার কোনো কারণ নেই, সুখবর আছে। আগে মিষ্টি খাওয়ান আমাকে। মানে কি বলছেন আপনি? মিষ্টি খাওয়াবো মানে? আর সুখবর? সুখবর নেহা মামুনি প্রেগনেন্ট, 4 মাসে সন্তান তার পেটে। কথাটা শুনে রুমের মধ্যে থাকা সবার মুখে হাসি ফুটে ওঠে, শুধু স্বাধীন ব্যতীত। নেহার চোখের আড়াল হয় না। স্বাধীনের বাবা ডাক্তারকে টাকা দিয়ে মিষ্টি খাওয়ার জন্য আরও কিছু টাকা দিয়ে দেয়। ডাক্তার হাসি মুখে চলে যায়। মানে অনেক খুশি। পূর্ব পাড়া মহল্লার সবাইকে মিষ্টি খাওয়াবো। আরে থামো থামো, পাগল হয়েছো বুঝি? স্বাধীনের মা বাবা দুজনেই আনন্দ উল্লাস করতে করতে রুম থেকে বের হয়ে যায়। একটু পর সামিয়া নেহার কাছে এসে বসে বলে, কংগ্রাচুলেশন আপু, আমাকে এই অল্পতেই ফুপি বানানোর জন্য। তারপর সামিয়া আর নেহা দুজনেই কথা বলতে লাগে। স্বাধীন চিন্তিত হয়ে বেলকনিতে গিয়ে সিগারেট জ্বালিয়ে খেতে লাগে। একটু পর রুমে এসে দেখে কেউ নেই। তখনই নেহা স্বাধীনকে প্রশ্ন করে, আচ্ছা, একটা প্রশ্ন করব, সত্যি সত্যি করে জবাব দিতে হবে। হ্যাঁ বলেন। আচ্ছা, তুমি কি খুশি হওনি? এই সংবাদ শুনে সবার খুশি হবার কথা, বাট আমি তা হইনি। কারণ আপনার সঙ্গে আমার কি চুক্তি ছিল? 6 মাস পর ডিভোর্স, এখন 4 মাস, আর 2 মাস পর ডিভোর্স দিয়ে দেবো আপনাকে। আর এখন বাচ্চা, এখন তো আপনাকে ডিভোর্স দিতে পারবো না। স্বাধীনের কাছ থেকে এরকম সময় ডিভোর্সের কথাটা কখনো চিন্তাও করেনি নেহা। নেহা শোয়া থেকে উঠে স্বাধীনের কাছে গিয়ে ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দিয়ে বলে, তোমার মন পাওয়ার জন্য এত কিছু করলাম, ভেবেছিলাম বেবি আসলে সব ঠিক হয়ে যাবে। আর এই সুখের কথা শুনেও তুই কি বলছিস ডিভোর্সের কথা? যা, তোকে ডিভোর্স দিয়ে দিব। আর এই বেবি আমার, এই কথা একদমই চিন্তা করবি না। আর কখনো যেন আমার বাচ্চার বাবার অধিকার নিয়ে কখনো আমার কাছে তুই যাস না।
কথাটা বলে নেহা লাগেজ গুছিয়ে রুম থেকে বের হয়ে যায়। স্বাধীন আটকানোর বিন্দু মাত্র চেষ্টা করে না। কেন জানি নেহা যাবার পর তার বুকের বা পাশে ফাঁকা আর চিনচিন ব্যথা হতে লাগে। ঠিক তখনই রুমে প্রবেশ করে স্বাধীনের বাবা মা। কিরে বাবা, কি হয়েছে? নেহা মামুনি যে চলে গেল, পিছন থেকে অনেক ডাকলাম কিন্তু কোনো কথাই শুনলো না। কি হয়েছে তোদের মধ্যে? না মানে দেখ, তোদের মধ্যে কি হয়েছে সেটা আমি জানতে চাই না, আর চাইবও না। শুধু এটুকুই বলবো যে একটা সম্পর্ক টিকিয়ে রাখার জন্য অনেক বিশ্বাস করব না হয়, আর সম্পর্কটা শেষ করার কখনো সমাধান আসে না। আমি বলেছি নিজেদের মধ্যে ভুল বোঝাবুঝি মিটিয়ে নেই। নেহা মামুনিকে নিয়ে আয়। হ্যাঁ, তোর বাবা তো ঠিক বলছে। যদি তুই নেহা মামুনিকে নিয়ে না আসতে পারিস এই বাড়িতে, তাহলে তোর কোনো ঠাঁই নেই এই বাড়িতে। স্বাধীন বুঝতে পেরেছে যে তার জীবনে নেহা এক অধ্যায়, তাই দেরি না করে রুম থেকে বের হয়ে গাড়ি স্টার্ট দিয়ে সোজা নেহার পাশে চলে যায়। দরজার কলিং বেল দিতে সাথী এসে দরজা খুলে দেয়। হারে দুলা ভাই, আপনি চলে এসেছেন এই অবেলা? আপু আসলো, আমরা এতবার এত করে ডাকলাম কিন্তু কোনো কথাই শুনলো না। রুমে গিয়ে দরজা লাগিয়ে দিয়েছে, কিছু বলছেও না। আপনাদের মধ্যে আবার কিছু হয়েছে নাকি? আরে না, তেমন কিছু হয়নি। আর হ্যাঁ, খুব অল্প সময়ে তুমি খালামণি হচ্ছ। কি? হ্যাঁ, কথাটা বলেই স্বাধীন সাথীকে পাশ কাটিয়ে নেহার রুমের সামনে গিয়ে দরজায় কড়া নাড়তে লাগে। কিন্তু নেহা দরজা খুলে না, অনবরত কড়া নাড়ায়। নেহা রেগে দরজা খুলে দেয়। সামনে স্বাধীনকে দেখে আরও রেগে ঠাস করে দরজা লাগাতে যাবে, অমনি স্বাধীন হাত দিয়ে দরজা আটকে দেয়। নেহার রুমে ঢুকে দরজা লাগিয়ে নেহার দিকে তাকাতেই নেহার ঠাস ঠাস করে থাপ্পড় লাগিয়ে দেয়। বলে, এখন আবার কি চাস তুই? ডিভোর্স, তাই তো? 6 মাস পর পেয়ে যাবি। এইটা নিয়ে তোকে চিন্তা করতে হবে না। যা এখন এখান থেকে। ডিভোর্স না, আমার তোমাকে লাগবে, তাও আবার সারা জীবনের জন্য। মানে? ওয়েট, দেখাচ্ছি। কথাটা বলে স্বাধীন নেহাকে কোলে করে খাটের উপর ফেলে দেয়। তারপর নেহার উপর ঝাঁপিয়ে পড়ে। প্রায় 2 ঘন্টা পর নেহার পর স্বাধীন শুয়েছিল। এমন সময় নেহার ধ্যান ভাগতে স্বাধীনকে তার উপর থেকে সরিয়ে দিয়ে বলে, ও আচ্ছা, তাহলে এর জন্য এসেছিস। দেহ লাগবে, সমস্যা নেই। ডিভোর্স না হওয়া পর্যন্ত আসিস, ভোগ করে চলে যাস, কিছুই বলবো না। স্বাধীন নেহার কথাটা শুনে রেগে নেহার মুখ চেপে ধরে তারপর বলতে লাগে, হয়েছে, আর একটাও বাজে কথা শুনতে চাই না। অনেক বলেছো কথা, এখন আমার কথা শোনো। আই এম সরি, আসলে আমি বুঝতে পারিনি, তোমার আসার পর সব বুঝতে পারি। আর প্লিজ আমাকে ক্ষমা করে দাও। স্বাধীনের কথা শুনে নেহা করতে লাগে। রেগে নেহা স্বাধীনের হাত মুখ থেকে সরিয়ে দিয়ে বলে, আরে ভূতের মুখে রাম নাম। বিশ্বাস করো, আই এম সরি, আমি নিজের ভুল বুঝতে পেরেছি। আমাকে একটাবার চান্স দাও, কখনো তোমাকে নিরাশা করব না। নেহা বুঝতে পারে স্বাধীন মন থেকে কথাগুলো বলেছে, আর সে তার বউ বুঝতে পারছে। তাই স্বাধীনকে তার দিকে এগিয়ে নিয়ে এসে শক্ত করে বুকের সঙ্গে জড়িয়ে ধরে। এখন আর দুজনের মধ্যে কোনো বাধা নেই, শুধু আছে ভালোবাসা। বাকিটা আর জানতে হবে না। যদি জানতে চান তাহলে বিয়ে করুন। আর কেমন হয়েছে গল্পটা অবশ্যই বলতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।